भारत माता की जय श्री राम, जय जय श्री राम। আর সিঙ্গুরে এলে সিঙ্গুরবাসী এখন যে স্লোগানটা দেয় সেই স্লোগানটা আমরা সবাই একবার দেব, ভাতা নয় টাটা চাই। আমি বলবো ভাতা নয়, আপনারা বলবেন ভাতা নয়, ভাতা নয়, ভাতা নয়, ভাতা নয়, ভাতা নয়। সবাইকে আমার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থক যারা হুগলি জেলা, আমাদের সাংগঠনিক হুগলি জেলা, শ্রীরামপুর জেলা এবং তার সাথে সাথে অন্যান্য জেলা অর্থাৎ আমাদের এই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার, প্রণাম এবং গৈরিক অভিনন্দন। সবাইকে জয় শ্রীরাম। আজকে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হতে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব শুধু নন, এই মুহূর্তে গোটা পৃথিবীর সবথেকে জনপ্রিয় নেতার নাম আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নাম শুনলে তৃণমূল কংগ্রেসের নেতারা কাঁপে। তারা ভাবে যে কি করে সম্ভব, এত বছর ধরে একটা মানুষ মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে সবাই চোরের রানী বলতে শুরু করেছে। আজকে নরেন্দ্র মোদী এত বছর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার পরেও আমরা 56 ইঞ্চি সিনা নিয়ে বলতে পারি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এটা হচ্ছে নরেন্দ্র মোদী, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নেতৃত্বে গতকাল মালদাতে তিনি কয়েক হাজার কোটি টাকার প্রকল্প তিনি রাষ্ট্রকে দিয়েছেন। আজকে সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি উন্নয়নের, ডেভেলপমেন্টের মডেল তিনি এই সিঙ্গুরের মাটি থেকে দক্ষিণ বাংলার, দক্ষিণ পশ্চিমবঙ্গের যে দক্ষিণ প্রান্ত তার মানুষকে দেবেন। বন্ধুগণ, 2008 সাল দুর্গাপুজোর সময় চতুর্থীর দিন, সেদিন রতন টাটা টিভির সামনে এসেছিলেন। এখন তিনি স্বর্গীয়, তিনি মারা গেছেন। তিনি বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ধরলেও আমি হয়তো যেতাম না, কিন্তু আমার মাথায় বন্দুক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার চেপে দিয়েছেন, তাই আমাকে সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হননি মমতা বন্দ্যোপাধ্যায়, আর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হননি 2008-এ। তখন রতন টাটা সাহেব, স্বর্গীয় রতন টাটা একটা কথা বলেছিলেন ইংরেজিতে। কি বলেছিলেন? আমি ব্যাড এম কে, অর্থাৎ খারাপ এম, তাকে ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি, অর্থাৎ খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ভালো নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছি। এই কথা সেই সময় রতন টাটা বলেছিলেন। আজকে মানুষ দেখতে পাচ্ছে যে রতন টাটা নেই, স্বর্গীয় হয়েছেন, কিন্তু গোটা বিশ্বের মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে রতন টাটা, স্বর্গীয় রতন টাটা সেই সময় কতটা সত্যি কথা বলেছিলেন। আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর দিদিমণি এখানে এসে সর্ষের বীজ নিয়ে সর্ষে ছাড়িয়েছিলেন, সর্ষে তো নেই, সর্ষে সেখানে ফসল হয়নি। কৃষক যারা সে সময় অনিচ্ছুক কৃষক ছিলেন, সেই আন্দোলনের মূল মুখ দুধকুমার ধারা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তারা আজকে বলছেন আমরা সে সময় ভুল করেছিলাম, এই সিঙ্গুরে গাড়ির কারখানা হতে দিলে আজ আমার বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হতো। সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায়। টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। টাটা ফিরবে, শিল্প হবে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা গুজরাট, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ তামিলনাড়ু,
কেউ দিল্লি, কেউ গুরগাঁওতে যারা আছেন, তাদেরকে আমরা মায়ের কাছে ফিরিয়ে দেব, বাবার কাছে ফিরিয়ে দেব। সন্তানকে নিয়ে মা বাবার একটাই স্বপ্ন থাকে যে যেদিন আমরা মারা যাব, শেষ সময় উপনীত হবে, মাথার কাছে দাঁড়িয়ে আমার ছেলেটা, আমার মেয়েটা যেন মুখে একটু গঙ্গা জল দিতে পারে। সেই স্বপ্নকে মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যুবক যুবতীকে আমাদের এই রাজ্য ছাড়া করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? আপনাদেরকে 1000 টাকা করে দিই, আপনারা আপনার স্ত্রীকে সেই 1000 টাকা দিয়ে ছোলা কিনে আনতে বলুন, ছোলা দিয়ে ঘুগনি বানান, আর ঘুগনি বানিয়ে শিল্পপতি নাকি হয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রশ্ন করতে চাই, যদি ঘুগনি বানিয়ে যদি শিল্প হয়, তাহলে আপনার ভাইপো সেই শিল্প করে না কেন? আপনার বাড়ির লোক সেই শিল্প করে না কেন? কেন শুধুমাত্র সাধারণ মানুষকে আপনি ঘুগনি বেচার কোন কথা বলেন? তাই তৃণমূলের নেতারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবির নিচে বড় বড় করে লিখতেন অগ্নিকন্যা। এখন আর লেখেন না, কি লিখবেন বুঝতে পারেন না। আমি বলে দিচ্ছি, অগ্নিকন্যার জায়গায় এখন লিখুন ঘুগনি কন্যা। ভালো মানাবে দিদিমণি, ভালো মানাবে, খুব সুন্দর মানাবে। আমি এই মাটিতে এসে স্মরণ করতে চাই তাপসী মালিককে। 2006 সালের 18ই ডিসেম্বরের ন্যানো কারখানার জমিতে যাকে রেপ করা হয়েছিল এবং খুন করা হয়েছিল, দুজনকে শহীদ দত্ত এবং দেবু মালিক, যে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। আজকে এই দেবু মালিকের পরিবারের লোকেরা, তাদের আত্মীয় স্বজনরা তৃণমূল করে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়েছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্য কি কোথায় যাচ্ছে দেখুন। গতকাল এবং গত পরশু মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়েকে বন্ধ করে রাখা হয়েছিল। কারা বন্ধ করে রেখেছিল? মুখ্যমন্ত্রী, যাদেরকে বলেন দুধেল গায়। আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলেন দুধেল গায়। পার্টিকে দায়িত্ব দিন, বেশিক্ষণ নয়, 1 ঘন্টার জন্য দায়িত্ব দিন। আমরা জানি কিভাবে এদেরকে টাইট করতে হয়, এমন টাইট করার ব্যবস্থা করব আগামী 50 বছর বাড়ি থেকে বেরোবে না। আমাদের মুখ্যমন্ত্রীরা করে দেখিয়েছেন। সেই জন্য দিকে দিকে মানুষ বিজেপির সাথে আসছে। দুদিন আগে ভারতবর্ষের সব থেকে বড় এবং সব থেকে যে পয়সা আলা কর্পোরেশন, অর্থাৎ বড়লোক কর্পোরেশন, মুম্বাই কর্পোরেশন, যাকে বলা হয় বিএমসি, বৃহৎ মুম্বাই কর্পোরেশন, সেই কর্পোরেশনের ভোট হয়েছে। 28 বছর পর নরেন্দ্র মোদীর বিজেপি, দেবেন্দ্র ফডনবিসের বিজেপি সেখানে সরকার গঠন করেছে, সেইটার দখল নিয়েছে। তাই অনেকে বলছে বিএমসি হয়ে গেল, এবার টিএমসির পালা, টিএমসি কে আমরা দখল করব, আমরা পশ্চিমবঙ্গকে দখল করব। সেই দিন আসছে। আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুধু আইন শৃঙ্খলার এই পরিস্থিতি হয়েছে তাই নয়। আরে মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা যখন ব্যর্থ মুখ্যমন্ত্রী বলি, তখন আপনি আমাদের উপর রাগ করেন। একবার দেখুন আপনার ঘরের লোক কি বলছে। আপনার ভাইপো জেলায় জেলায় সেবাশ্রয় করছে। এই সেবাশ্রয়টা কি? এই সেবাশ্রয় হচ্ছে যেখানে বিনা পয়সায় মানুষকে চিকিৎসা দেয়া হয়, ওষুধ দেয়া হয়। যদি আপনার ভাইপোকে জেলায় জেলায় যদি সেবাশ্রয় করতে হয়, তার মানে তো আপনার ভাইপোই বলে দিচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ, আপনার হসপিটালগুলো কাজ করছে না। এটা তো হসপিটালের কাজ। মানুষের বিনা পয়সায় চিকিৎসা করা সরকারি হসপিটালের কাজ। মানুষ সেই চিকিৎসা পাচ্ছে না, আপনার ভাইপো বলছে, আমরা বলছি না। তাই মোদিজি বলেছেন, কালকে মালদা থেকে স্লোগান দিয়েছেন, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই আমার সাথে আমি পাল্টানো দরকার বলবো, আপনারা বলুন চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তাই পাল্টানোটা কেন দরকার?
কারণ যাতে কলকাতার মেয়রের চেয়ারে বসে থাকা ফিরহাদ হাকিমের মতো কোনো ব্যক্তি আপনাকে আমাকে বলতে না পারে যে হিন্দু হওয়া অভাগ্যের জন্য, হিন্দুকে যেন দাওয়াতে ইসলাম দিতে না পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা যারা কলকাতাতে বলে যে কয়েক লক্ষ কলকাতাতে এসে জিহাদি বসিয়ে দেব, কলকাতার মানুষ চলতে পারবে না, বাইরে থেকে বেরোতে পারবে না, এই যে হুমকি আমাদেরকে, যাতে আমাদের বেলডাঙ্গায় কোনো মেয়েকে কোনো জায়গায় হেনস্থা হতে না হয়, তা যেন না হয়, তা আটকানো যেন যায়, তার জন্য বিজেপির সরকার দরকার। বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রীর এসআর নিয়ে মাথা খারাপ হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছেন। মুর্শিদাবাদের দাঙ্গা হাঙ্গামা প্ল্যান করে বাঁধানো, দাঙ্গা হওয়ার আগে মৌলানা আলবানি তার একটি ফেসবুক পোস্ট পাওয়া গেছে। সেই ফেসবুক পোস্টে পরিষ্কার বলা হচ্ছে যে এসআইআর কে আটকাতে হবে, নরেন্দ্র মোদীর এসআইআর কে আটকাতে হবে, সেই জন্য পুলিশ স্টেশনে ভাঙচুর করতে হবে, রেল স্টেশনে আগুন জ্বালাতে হবে। আমি প্রশ্ন করতে চাই পুলিশ মন্ত্রীর কাছে, আপনার পুলিশ, কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করে। আপনার আইটি বিভাগ কি করছিল পুলিশের? কেন এই সমস্ত দাঙ্গাকারীদেরকে কান ধরে বসানো হয়নি, জেলের ভেতরে ঢোকানো হয়নি? এটা যদি আমাদের উত্তরপ্রদেশের যোগীজি সরকার হতো, আজকে এই মৌলানা স্থান জেলের ভিতরে হতো, সমস্ত দাঙ্গাকারীদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করতাম। তাই মনে রাখবেন, যারা দাঙ্গা হাঙ্গামা করছেন তাদের পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী বলেছেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। তৃণমূলের হাতে তামাক খাবেন না, তৃণমূলের হাতে তামাক খেয়ে ভারত বিরোধিতার কাজ করবেন না। যারা অসাম্প্রদায়িক মানুষ আছেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে, তারা সামনের দিকে আসুন। তৃণমূল কংগ্রেস সরকার যদি থাকে আপনাদেরও বিপদ, আমাদেরও বিপদ। তাই এসআইআর কে সামনে রেখে তারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর করবেও না কেন? করবে না কেন? দেখা যাচ্ছে 109টা সিটে, 109টা বিধানসভাতে তৃণমূল যে ভোটে জিতেছে 21 এবং 24, তার থেকে বেশি ভোট এসআইআর এ বাতিল হয়ে গেছে। আপনাদের হুগলি লোকসভার আমি তথ্য দিচ্ছি, 2024-এ এই হুগলি লোকসভা আমরা হেরেছি 76,853 ভোটে। কত ভোটে হেরেছি? 76,853 ভোটে, মানে 77,000 ভোটে। আর এসআইআর এ এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন? এসআইআর এ বাতিল হয়েছে 1,26,000-এরও বেশি ভোট। তাহলে 109টা সিটে এরকম অবস্থা, 77টা আমরা জিতেছি। 109 যোগ 77 কত হয়? আব তেরা ক্যা হোগা রে কালিয়া? তাই দিদিমণি ভয় পাচ্ছেন, দিদিমণি এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন, দিদিমণি ডিজিকে নিয়ে চলে যাচ্ছেন। কোথায়? যেখানে ইডি তদন্ত করছে সেখানে চলে যাচ্ছে, এবং সেখানে গিয়ে ইডির অফিসারদেরকে ধমকানো চমকানো হচ্ছে যে প্রতীক জৈনের বাড়িতে কেন তোমরা ইডি রেড করেছো? করা যাবে না, এটা আমার প্রাণভোমরা, এখানে হাত দেওয়া যাবে না। আমি অবাক হয়ে গেলাম। আরে আমরা তো সবাইকে আপন করিনি, আমরা বাঙালি অবাঙালি যারা পশ্চিমবঙ্গে থাকেন, বাংলা ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় যাদের মাতৃভাষা, আমরা তাদের মধ্যে আলাদা করি না। কিন্তু যে তৃণমূল কংগ্রেস বহিরাগত তকমা দেয় যারা হিন্দি ভাষায় কথা বলে তাদেরকে, আর যে তৃণমূল কংগ্রেসের বি টিম বাংলা পক্ষ, তারা বলে যে যারা গুটকাখোর তাদেরকে বলে হিন্দিভাষী মানুষদেরকে। আজকে সেই মুখ্যমন্ত্রী যেদিন তার বাঙালি নেতারা ধরা পড়ল, যেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ল, দিদিমণি বাঁচাতে যাননি। যেদিন ফিরহাদ হাকিমকে ধরা পড়ল তার বাড়িতে দিদিমণি যাননি। যেদিন মদন মিত্র ধরা পড়েছে দিদিমণি তার বাড়িতে যাননি। কিন্তু যখন প্রতীক জৈন ধরা পড়ল, তার বাড়ি তো পশ্চিমবঙ্গে নয়, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, সেখানেই বড় হয়েছেন, তাকে বাঁচাতে দিদিমণি সঙ্গে সঙ্গে চলে গেল। আর দিদিমণির পেছনে ডিজি দৌড়চ্ছে, ডিজি পুলিশ। লজ্জা লাগে। আমরা যখন স্কুল কলেজে পড়তাম
তখন একটা গান শুনতাম, দিদি তেরা দেবর দিবানা, তাই কি না? দিদি তেরা দেবর দিবানা, কুড়িও কো ডালে ডানা। এখন বলতে ইচ্ছা করছে, দিদি তেরা ডিজি দিবানা, ইডি কো ডালে ডানা। এই হয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থা, তৃণমূল কংগ্রেসের পুলিশের অবস্থা। ডিজি দৌড়চ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী পেছনের ডিজি। আরে ডিজি সাহেব, পড়াশুনো করে আইপিএস পাস করেছেন, একটু তো লজ্জা শরম রাখবেন কিনা? রাখা তো উচিত। আপনি লজ্জা শরম রাখছেন না, দিদিমণির পেছন পেছন যাচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে? এটা তো দিদিমণির পেছন পেছন যাওয়া আপনার ঠিক নয়। আর তাও যদি সময় হয়ে গেছে, তাও যদি এই পড়াশুনো যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের পেছনে ঘুরতেন, তাও মান সম্মানটা বাঁচত। গত কয়েকদিন আগে ভাইপো এক জায়গায় ভাষণ দিচ্ছে, আমি তো শুনে মাথা খারাপ। বলছে রামমোহন রায়, রাজা রামমোহন রায় আমাদের সকলের শ্রদ্ধেয়, এই হুগলি জেলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে ভাইপো বলছেন, এই রামমোহন রায় যদি না থাকতো, তাহলে আজকে নাকি আমাদের মারা যখন মারা যেত, তার সাথে সাথে আমাদের বাবা কাকাকে নাকি চিতায় শোয়ানো হতো। রামমোহন দূর করেছিলেন সতীদাহ, আরে ভাইপো বলছে পতিদাহ, পতিকে জ্বালাও। এই রকমের মূর্খ নেতা তৃণমূল কংগ্রেসে হয়, অন্য কোন পার্টিতে এই ধরনের মূর্খ নেতা পাবেন না। যেমন পিসি তেমন ভাইপো, এই ধরনের মূর্খ নেতৃত্ব, তাদের পেছনে ঘুরবেন না। আজকে দিদিমণির দৌলতে শুধু সিঙ্গুর শ্মশান হয়নি, 7,000 শিল্প 11 সাল থেকে 2025 সালের মধ্যে চলে গেছে। আর দেখুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কি পাচ্ছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা আজকে মায়াপুর থেকে জয়রাম বাটি, একদিকে মায়ের বাড়ি, মা শারদার বাড়ি, আর অন্যদিকে বৈষ্ণব তীর্থক্ষেত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেই মায়াপুর জুড়ে যাচ্ছে। হাওড়া থেকে আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস আমরা পাচ্ছি, শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত অমৃত ভারত পাচ্ছি, সাঁতরাগাছি থেকে তাম্বরাম পর্যন্ত ট্রেন পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এত কিছু হচ্ছে। তাই মনে রাখবেন, আজকে আমাদের এখানে প্রচুর মা বোনেরা এসেছেন, তাদের আমি আশ্বস্ত করছি, নরেন্দ্র মোদী সরকার এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব, এটা আমাদের গ্যারান্টি, এটা আমাদের গ্যারান্টি। তাই নরেন্দ্র মোদীকে স্বাগত করার সময় এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদীর গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। হবে কৃষি, এখানে প্রচুর আলু উৎপাদন হয়, কি হয়তো আলু চাষিরা আলু চাষ করেন। তো আপনাদের যা ক্ষতি মুখ্যমন্ত্রী করে দিয়েছে, গত কয়েক বছর ধরে উড়িষ্যাতে আলু যেতে দেয় না, তার ফলে কি হয়েছে, যে উড়িষ্যার আলুর বাজারটা আমার হুগলি জেলার কৃষকদের ছিল, সেই আলুর বাজারটা এখন উত্তরপ্রদেশের কৃষকদের চলে গেছে, আমাদের হাতে নেই। তাই মনে রাখবেন, হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প। আর আজকে সেই নতুন গল্প শুরু হবে, নরেন্দ্র মোদীর হাত ধরে সেই নতুন গল্প শুরু হবে। সেই নতুন গল্প লেখায় আমরা সামিল হব তো? আমরা সামিল হব তো? হব তো? তাহলে 2 হাত তুলে বলুন আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে আসছেন। তাই আমি আপনাদের সকলকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা এখানে বসে আছেন, আপনাদের সকলকে, কর্মীদেরকে চরণে প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।